স্বামীর প্রেমিকার সামনে দাঁড়িয়ে আছে অপরাজিতা। তার রাগ, দুঃখ কিংবা মান অপমান কিছুই বোধ হচ্ছে না। এমন একটা মানসিক অবস্থা তৈরি করতে যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হয়েছে। এখন নিজের কাছে নিজেই খুব আশ্চর্য লাগছে। মন ক্ষত বিক্ষত হতে হতে এখন দুঃখ পেতে ভুলে গেছে নিজের স্বামী অন্য কাউকে ভালোবাসে। এই খবর জেনে স্বাভাবিকভাবেই তার অসম্ভব কষ্ট লেগেছিল। এখন মনে হচ্ছে সে কোনো প্রিয়জনের বাড়িতে বেড়াতে এসেছে। খুব শান্ত ভঙ্গিতে কলিং বেলের সুইচের ওপর আঙ্গুল চাপিয়ে অপেক্ষা করতে লাগলো সে। সায়রা দরজা খুলে অসম্ভব রূপবতী একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু হচকিয়ে গেল। এমন সৌন্দর্য থেকে সহজে চোখ ফেরানো যায় না, কিন্তু এই সুন্দরী মহিলাকে সে চেনে না। বুয়া এসেছে ভেবে না দেখেই দরজা খুলে দিয়েছে সে। একজন নারীর সৌন্দর্য আরেকজন নারীকে এইভাবে বিমোহিত করতে পারে, এই মহিলাকে না দেখলে সায়রা কখনোই বিশ্বাস করতো না। এত হালকা প্রসাধন, সুতির শাড়ি, হালকা অর্নামেন্টস এত অপূর্ব লাগছে, তার ধাতস্থ হতে কিছুটা সময় লাগলো। নিজেকে সামলে জিজ্ঞেস করলো সায়রা, কাকে চান? মিস সায়রাকে। আমিই সায়রা, বলুন কি দরকার? কোনো দরকার নেই, শুধু দেখতে এসেছি তোমাকে। তোমাকে তুমি করেই বলছি। আমার থেকে বয়সে তুমি অনেক ছোট হবে, কিছু মনে করলে না তো? না, কিছু মনে করবেন না। আমি কিন্তু এখনো আপনাকে চিনতে পারিনি। আমি অপরাজিতা। কি চিনতে পেরেছ? না, এখনো চিনতে পারিনি। শাহেদ আমার নামটা ভুল করেও কখনো তোমার সামনে উচ্চারণ করেনি তাহলে? শাহেদের নামটা শুনে সায়রার বুকটা ধক করে উঠল। এবার নিশ্চয়ই চিনতে পেরেছ। কি আশ্চর্য দেখো, আমাদের মেয়েদের নিজেদের নামটা পর্যন্ত এক সময় মুছে যায়। কেউ আর নামে চেনে না। কেউ চেনে স্বামীর নামে, কেউ চেনে সন্তানের নামে, কেউ চেনে নাতি নাতনির নামে। একটা সুন্দর নাম ছিল কখনো, সেটা চাপা পড়ে যায় সম্পর্কের আড়ালে। আমি কি বাইরে দাঁড়িয়েই কথা বলবো নাকি ভেতরে আসতে বলবে? কোনো কথা না বলে সায়রা দরজা থেকে সরে দাঁড়ালো। এখানে দাঁড়িয়ে কথা বলাও ঠিক না, প্রতিবেশীদের কানে গেলে ঝামেলা হতে পারে। চারিদিক তাকিয়ে অপরাজিতা বলল, খুব সুন্দর সাজিয়েছ। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে। কয়েকদিন থেকে ভাবছিলাম, আমার হাজবেন্ড যাকে দেখে আমাকে ভুলে গেল, আমার 15 বছরের সংসার ভুলে গেল, 2 সন্তানকে ভুলে গেল, সে নিশ্চয়ই অনেক স্পেশাল কেউ। তাই তো তোমাকে দেখতে এলাম। সব কিছুর জন্য কি আপনি আমাকে দায়ী ভাবছেন? আমি আপনার স্বামীকে কেড়ে নিয়েছি? আপনি আমার বিচার করতে এসেছেন? মোটেও না, মোটেও না। সত্যটা হলো, মানুষকে কেউ কেড়ে নিতে পারে না যদি না সে নিজেকে কেড়ে নিতে দেয়। আমি খুবই কিউরিয়াস ছিলাম তোমাকে দেখার জন্য, সেই জন্যই আসা। আর বিচারের কথা বলছো, মানুষ মানুষের বিচার করলে তো শাস্তি যথাযথ হয় না, কম হয়ে যায়। বিচার দায়িত্ব দিতে হয় ওপরওয়ালার কাছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। সায়রা একটু ভয় পেয়ে গেল। সে নিজের অজান্তেই একটা ঢোক গেল। শাহেদের ছেলে মেয়ের ছবি সায়রা দেখেছে, কিন্তু কখনো স্ত্রীর ছবি দেখেনি। এত সুন্দর যার স্ত্রী, সে কিভাবে তার মতো মেয়ের সাথে জড়িয়েছে? শোনো, বাইরগামী হতে দ্বিগামী হতে কোনো কিছুর অভাব লাগে না, কোনো কারণও লাগে না। যেমন কেউ অসুন্দর বলে, নাকি বয়স হয়েছে বলে, নাকি আনস্মার্ট বলে, নাকি বাচ্চা হয় না বলে, নাকি ছেলে নেই বলে। আমাকে কোন ক্যাটাগরিতে ফেলবে? এগুলোর কোনোটাতেই ফেলতে পারবে না। তাহলে শাহেদ কেন তোমার দুয়ারে আসে? তুমিই কেন ওকে দরজা খুলে দাও? আসলে যে এত সহজে অন্যের হয়ে যায়, আমি মনে করি সে কখনো আমার ছিলই না। বাইরের তাড়নায় তাকে ধাবিত করে বেরিয়েছে চিরকাল। হয়তো শুধু ছিল একটা সময়ের অপেক্ষায়। সায়রা চমকে গেল অপরাজিতার কথা শুনে। সে মনে মনে এই কথাটা ভাবছে, সেটা সে জানলো কিভাবে? এত সুন্দর করে কথা বলছে অপরাজিতা, শুনতেই ইচ্ছে করে। সায়রা ভাবলো শাহেদকে কল দিয়ে সব কিছু জানানো দরকার। তাই উঠে ভেতরে যেতে চাইলে অপরাজিতা বলল, শাহেদকে জানাতে চাইছো? কিন্তু কি লাভ ওকে জানিয়ে? আর আমি কি তোমাকে কিছু করতে এসেছি? তাহলে এত ভয় পাচ্ছ কেন? আর যদি কিছু করতেও চাই, শাহেদ এত দূর থেকে এসে তোমাকে বাঁচাতে পারবে? তুমি দেখি সত্যি ভয় পেয়েছ। ভয় পেও না, আমি
তোমাকে কিচ্ছুটি করব না। বলেছিলেন আমাকে দেখতে এসেছে, দেখা তো হয়েছে, এবার চলে যান। কি বলো এইসব? কেউ বাসায় আসলে এভাবে তাড়িয়ে দিতে হয়? আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কিন্তু অনেক, তারা সব সময় আমার বাসায় আসে, তারা যতদিন ইচ্ছে ততদিন থাকে। তাদেরকে তুমি এভাবে চলে যেতে বলতে পারবে? তারা আমার কাছে আসবে কেন? কি আশ্চর্য, শাহেদ যেখানে থাকবে তারা তো সেখানেই আসবে। সম্পর্কটা শাহেদকেই ঘিরে। আমার সাথে শাহেদের সম্পর্ক না থাকলে আমার কাছে কেন যাবে? তবে আমার শাশুড়ি নাকি কিছুতেই আমাকে ছেড়ে থাকবেন না, তার ছেলের সাথে সম্পর্কও রাখবেন না। দেখো তো এটা কোন কথা হলো? অপরাজিতার মোবাইল বেজে উঠলে রিসিভ করলো। হ্যাঁ মা বলো, উকিল সাহেব আসছে। ও আচ্ছা, ডিভোর্স পেপার নিয়ে আসছে? আচ্ছা ঠিক আছে। মা, তোমার নাতি নাতনিদের কি মন খারাপ? ওরা কি বলে? আমিও সেটাই আশা করেছিলাম। শুধু শুধু কেন মন খারাপ করবে? কার জন্যই বা মন খারাপ করবে? ওদের যখন ইচ্ছা বাবার সাথে দেখা করবে। মা শোনো, এর মাঝে তোমার ছেলে বাসায় আসলে তাকে বলে ডিভোর্স পেপারে সাইন করিয়ে বাসা থেকে বের হতে, আমি এসে সাইন করব। আচ্ছা মা, আমি একটু অফিস হয়ে আসব, কয়েকদিন যাওয়া হয়নি। জানি তো, শক্ত হাতে না ধরলে ব্যবসা লাটে উঠবে। এখন থেকেই আর এমন হবে না, বিজনেসে সম্পূর্ণ মনোযোগ দেব। মা, কোনো চিন্তা করছি না, জানি তো তুমি আমার পাশে আছো। আচ্ছা এবার তাহলে রাখি। সায়রা মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিল। অপরাজিতা তার শাশুড়ির সাথে কথা বলল এতক্ষণ, তার মানে সব কিছুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা। তো সায়রা, তোমার রাস্তা ক্লিয়ার, এবার তোমরা বিয়ে করতে পারো। আপনার কষ্ট হচ্ছে না? এতদিনের সংসার ভেঙে যাচ্ছে। কষ্ট হয়েছিল প্রথমে, এখন হচ্ছে না। তবে একেবারেই যে হচ্ছে না তা নয়, সহ্য করা যাচ্ছে। আসলে যে কোনো দুঃখ যখন হঠাৎ সামনে আসে তখন মানুষ বিদিশা হয়ে যায়, মনে হয় এই দুঃখ সহ্য করা সম্ভব নয়, কিন্তু একটা সময় সেটাও সয়ে যায়। আসলে এই পৃথিবীতে কারো জন্য কিছুই আটকে থাকে না, জীবন চলতেই থাকে নিজস্ব নিয়মে। আর দুঃখ করে কি লাভ? আমি আবারও বলছি, এখানে আমার কোনো দোষ নেই। শাহেদই আমাকে প্রথম প্রপোজ করেছে, আমাকে ভালোবেসেছে। সে এতদিন আমাকে ভালোবাসলে তাহলে আমার দোষ কোথায়? একদম ঠিক বলেছ। তুমি ভাত ছিটিয়ে রেখেছ, তোমার হাড়িতে ছিটানোর মতো যথেষ্ট ভাত আছে। এতে করে যদি কাক আসে কিংবা কাক ঘরে ঢুকে ভাতের হাড়িতে মুখ দেয়, তাতে আমার দোষ কোথায়? মানে কি, তুমি জানতে না শাহেদ ম্যারিড, তার 2 বাচ্চা আছে? নাকি ভেবেছিলে এতদিনেও সে বিয়ে করেনি? সায়রা কিছু বলে না, আসলে বলার মতো কোনো কথা খুঁজে পায় না। একটা মেয়েকে সৃষ্টিকর্তা অবর্ণনীয় গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। জ্ঞান হবার পর থেকে একটা পুরুষের তাকানো, টাচ করাতেই বুঝতে পারে সব কিছু। অমানুষের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এই ক্ষমতা সৃষ্টিকর্তার প্রদত্ত। একটা মেয়ে প্রশ্রয় না দিলে কখনো একটা পুরুষ এগিয়ে আসার সাহস করতে পারে না। ক্ষেত্র বিশেষে খুব অল্প সংখ্যক মানুষরূপী হায়না থাকে, সেটা অন্য প্রসঙ্গ। আমার কথা হচ্ছে, শাহেদ তোমাকে পছন্দ করে, সেটার জন্য তোমাকে ঝুলে পড়তে হবে? শাহেদের টাকা বাড়ি গাড়ি সব আছে, আর কি চাই? কিছু মেয়ে তো এই জন্যে হাঁ করে বসে থাকে কখন এমন একজনকে বাগে আনতে পারবে। এমন মেয়েরা ছলনা রং ঢং খুব পারে। এই দেখো, তোমার মতো মেয়েদের কথাই শুধু বলছি। শাহেদের মতো পুরুষ খুব কম বেশি সব জায়গায় আছে, কিন্তু মেয়েরা ইচ্ছে করলে নিজেকে বাঁচিয়ে চলতে পারে যদি সে ইচ্ছা করে। যদি বেশি বাড়াবাড়ি করে সবাইকে নিয়ে উপযুক্ত ব্যবস্থাও নিতেও পারে, শাস্তির ব্যবস্থা করতে পারে। আচ্ছা যাই হোক, এই অবস্থায় তোমার কিংবা শাহেদের কারো কানেই ন্যায় অন্যায় ভালো মন্দ কোনো যুক্তি ঢুকবে না। এখন তোমরা আছো অন্য জগতে মত্ত হয়ে। তবে একটা কথা শোনো, যার কাছে এত বছরের সংসার কিছুই না, তার কাছে আশা করো না তো তোমাকে নিয়েই থাকতে পারবে। ওকে তো ভালোভাবেই চিনি। দীর্ঘশ্বাসটা খুব সাবধানে গোপন করলো অপরাজিতা। আমার এখন যাওয়া উচিত, তোমার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। অপরাজিতার মুখে কোনো কষ্টের ছাপ নেই, বরং তাকে যেন এই মুহূর্তে ঝরঝরে লাগছে। সায়রা বলল, আমাকে এত কিছু বললেন, শাহেদকে কিছু বলার সাহস নেই? তোমাকে তো কিছুই বললাম না। যদি সত্যিই তোমার সত্যিটা তোমাকে শোনাই, সহ্য করার মতো শক্তি আছে?
আর শাহেদের কথা বলছো? ওর সাথে সব হিসেব নিকেশ শেষ, ফ্যামিলির সবাই সাথে ওর হিসেব শেষ। এখনও কিছুই বুঝতে পারছে না। যখন বুঝতে পারবে সব কিছু থেকেও তার কিছুই নেই, মাঝখানে একটা ঘৃণার দেওয়াল উঠে গেছে, শত চেষ্টা করেও যখন সেটা ভাঙতে পারবে না, তখন বুঝবে সর্বোচ্চ শাস্তিটাই তাকে যত্ন করে দেওয়া হয়েছে। আর আমি তোমাকে কোনো বিচার করতে আসিনি, শাস্তিও দিতে আসিনি। সায়রা রাগে কাঁপতে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, শাহেদ যদি আবার আপনার কাছে ফেরত যায়, একদিন না একদিন সে তো ফিরে আসবে, সেটা আমারও বিশ্বাস। আসবে সন্তানদের বাবা হয়ে, মায়ের ছেলে হয়ে, কিন্তু আমার স্বামী হয়ে ফিরে আসতে পারবে না কখনো। লিফটে না উঠে সিঁড়ি দিয়ে নামছে অপরাজিতা। সুখের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু কষ্টের কখনো শেষ হয় না। সেটা দীর্ঘ আর অন্ধকার হয়। আর কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে তার। কষ্টে নীল হয়ে যাচ্ছে অপরাজিতা। কণ্ঠে আলোর ছায়া, কলমে ভাদু মিয়া লাইজ।